একটা অংশের মুসলিম ভোটার কামব্যাক করছিল। মীনাক্ষী মুখার্জির ক্ষেত্রে সমস্যা হলো যে এই ফ্লোটিং ভোটারের সাপোর্টটা মীনাক্ষী মুখার্জির হাতে নেই। আর সৃজন প্রতিকূলরা এখানেই বাকি এর থেকে আলাদা। এদের কাছে ফ্লোটিং ভোটার আছে। ফ্লোটিং ভোটারটা কি ধরো সৃজন ভট্টাচার্য এসএফআই এর বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বে আছেন। একটা সময় রাজনীতিতে ছিলেন, রাজ্য সম্পাদক ছিলেন। বাম সমর্থক বাদ দিয়েও যারা ফ্লোটিং, অর্থাৎ হয়তো তারা নিজেরা বলবে আমরা কোনো রাজনৈতিক সঙ্গে জড়িত, অরাজনৈতিক লোক বা অন্য কোনো পার্টির লোক, অন্য কোনো দল লোক, তাদেরকেও গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো কলকাতা এবং তার আশেপাশে মূলত যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি বা হাওড়া, যে সৃজনকে কেমন লাগে, তারা বলবে সৃজনকে ভালো লাগে। অর্থাৎ নিজের পার্টির যুবক বাদ দিয়েও অন্যান্য পার্টির যুবকদের কাছে তাদের ইমেজটা ভালো। অর্থাৎ ফ্লোটিং ভোটারে তাদের একটা ইম্প্যাক্ট আছে, এবং এই ইম্প্যাক্টটাকে যদি ভোটে কনভার্ট করা যায়, তা যারা বাম কর্মী সমর্থকের বাইরে বলছে সৃজনকে ভালো লাগে, তারা কিন্তু বামেদের ভোটে ফিরে আসবে। এখানে সৃজন ভট্টাচার্য জ্বলাতে। একইভাবে প্রতিকুর রহমানকে মিডিয়াতে খুব বেশি চোখে না দেখা গেলেও যারা সংগঠক, যারা বাম দলে সবচেয়ে বলা হয় সবচেয়ে পাওয়ারফুল, যারা সংগঠক, একটা সময় বিমান বসু, যিনি ৭৭-এ যখন রাজ্যে পালাবদল হলো, কংগ্রেস থেকে যখন বামেরা এলো, তখন যাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয় সেই এসএফআই শুরু করা বিমান বসু, এসএফআইয়ের প্রথম সম্পাদক, তার যে সাংগঠনিক শক্তি ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ক্যাডার থাকা, একটা মাস মোবিলাইজেশন থাকা, প্রতিকূলের ক্ষেত্রে একই জিনিস। একাধারে প্রচণ্ড ভালো সংগঠক। দ্বিতীয়ত হলো ওই যে বললাম ফ্লোটিং ভোট, অর্থাৎ প্রতিকুর রহমানকে ধরা হচ্ছিল যে বামেদের একটা মুসলিম ইয়াং মুখ। তুমি লক্ষ্য করো যে বাম যে কর্মী সমর্থক, মুসলিম কর্মী সমর্থক, তার বাইরেও যারা তৃণমূলের কর্মী সমর্থক, যদি আমি শুধু মুসলিমেই আসি, তাদের মধ্যে কিন্তু প্রতিকুরকে নিয়ে ইমেজ সবসময় ভালো। প্রথম কথা সাহসী, রিস্ক নিয়েছেন অভিষেকের বিরুদ্ধে লড়ার। দ্বিতীয় কথা ডায়মন্ড হারবার বিধানসভায় যখন 2021-এ লড়লেন, যত বাম ক্যান্ডিডেট গোটা বিধানসভায় লড়েছিল 21-এ, তার মধ্যে 19-এর লোকসভা থেকে সবচেয়ে বেশি ভোট বাড়িয়েছিলেন, প্রায় দ্বিগুণ, প্রতিকুর রহমান 2021-এর ডায়মন্ড হারবার বিধানসভায়। তাহলে যে ছেলেটা সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে বেশি ভোট বাড়ালো, দমকলে বামেরা সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, মোস্তাফিজুর রহমান নানা, এবং সবচেয়ে বেশি ভোট বাড়িয়েছিল লোকসভা থেকে বিধানসভায় প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে, তাকে এইভাবে চেপে দেওয়া হলো কেন? যেভাবে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাসকে প্রমোট করা হলো, সেভাবে প্রতিকুর রহমানকে প্রমোট করা হলো না, প্রতিকুর রহমানকে সামনে আনা হলো না কেন? খুব একটা মানে সেন্সিবল উদাহরণ আমি দিই। বাংলা বাঁচাও যাত্রার সময় যখন সৃজনের কথাটা বললাম যে সৃজনকে কোথাও রাখা হলো না। দেখো, বাংলা বাঁচাও যাত্রার আগে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইস্যু ছিল এসআইআর। এই এসআইআর নিয়ে বামেদের মধ্যে সবচেয়ে ভালো যে ছেলেটা স্ট্যান্ড নিয়েছিলেন, এবং এসআইআর নিয়ে মানুষকে সবচেয়ে ভালো যে থ্রোয়িংটা রেখেছে, তার নাম সৃজন ভট্টাচার্য। তাহলে এসআইআর যখন বাংলা বাঁচাও যাত্রার একটা মূল দাবি ছিল, তাহলে সৃজনকে বিভিন্ন জায়গায় পাঠানো উচিত ছিল। বিশেষ করে সৃজন ভট্টাচার্যের ব্যাকগ্রাউন্ড কি, সে বাংলাদেশের রিফিউজি, যাদবপুরে সে থাকে। তাহলে রিফিউজি বেল্ট, মতুয়া বেল্ট, বা তোমার আমাদের উত্তরবঙ্গে যে রাজবংশী বেল্ট, বা মালদা নদিয়ায় যে বাঙাল বেল্ট, সেই বেল্টগুলোতে সৃজন ভট্টাচার্য পাঠানো হলো না কেন? সেখানে ইম্প্যাক্ট তৈরি হতো, কিন্তু সৃজন ভট্টাচার্যকে স্টেজে দেওয়া হলো না। এগুলো নজরে রাখতে হবে। সৃজন ভট্টাচার্যর ফেসবুক প্রোফাইলে গেলে লাস্ট প্রোফাইল বা পেজে লাস্ট বামেদের নিয়ে কোনো রাজনৈতিক পোস্ট প্রায় 6-7 মাস আগে। একটা ছেলে যে নিয়মিত বাম রাজনীতিতে অ্যাক্টিভ ছিল, যার প্রোফাইলে প্রায় প্রতিদিনই বামেদের নিয়ে কোনো না কোনো রাজনৈতিক কন্টেন্ট আসতো, সে এবং কয়েকজন বলে একটি গানের ব্যান্ড ছাড়া তার প্রোফাইলে কোনো পোস্ট নেই। কেন নেই? সে কেন সাইলেন্ট? এত কিছু ঘটে গেল, এত ইস্যু ঘটে গেল রাজ্যে। এই যে মুস্তারি বানুর ইস্যু নিয়েও কোনো পোস্ট সেন ভট্টাচার্যের প্রোফাইলে নেই। প্রতিকূলের ক্ষেত্রে যাও, লাস্ট 3 মাসে কোনো পোস্ট নেই। প্রতিকুর রহমানকেও সবার যেটা জানা উচিত, বাংলা বাঁচাও যাত্রায় প্রথমের তালিকায় রাখা হয়নি। পরে তড়িঘড়ি করে ওবিসি এবং ওয়াকআপ ইস্যু নিয়ে যখন মুর্শিদাবাদে একটা ক্ষোভ তৈরি হলো, মুর্শিদাবাদে তড়িঘড়ি করে প্রতিকুর রহমানকে পাঠানো হয়, যে প্রতিকুর রহমানকে স্টেজ দেওয়া হয়। বাংলা বাঁচাও যাত্রায় প্রতিকুর রহমান মুর্শিদাবাদে বলে, লালগোলা, ভগবানগোলা, দমকল, জলঙ্গিতে যখন মীনাক্ষী বা ধ্রুবজ্যোতি সাহাদের থেকেও প্রতিকুর রহমানের ক্রেডিবিলিটি জনগণের কাছে বাড়ছিল, প্রতিকুর রহমান বক্তব্য রাখার পরে মানুষ তাকে বেশি কানেক্ট করছিল, হুট করে নদিয়ায় গিয়ে প্রতিকুর রহমানকে অফ করে দেওয়া হলো। আমি জেনে বলছি কথাটা, করিমপুরে প্রতিকুর রহমানকে স্টেজে বক্তব্য দিতে হয়নি, দিতে দেওয়া হয়নি, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। একাধিক জায়গায় বক্তব্য দেওয়ার সময় তার হাত ধরে টানা হয় যেন সে বক্তব্য না দিতে পারে। এই কথাগুলোতে ইম্প্যাক্ট পড়ে। একটা ছেলে 21 থেকে ডায়মন্ড হারবারের মতো বিধানসভা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে সে নিজের জানের বাজি লেখে লড়ছে। তার পরিবারের উপর একাধিক আক্রমণ হয়েছে। তার বাবা একটা ছোটো ব্যবসায়ী, সেই ব্যবসার বিভিন্ন টাকা পয়সা পেতে অসুবিধা হচ্ছে। সে পরিবারকে আত্মত্যাগ করলো, সে নিজের জীবনের আত্মত্যাগ করলো, তারপরে সেটা বাম পার্টি এতদিন ধরে করছে। প্রায় মিতপ্রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেওয়ার পর থেকে এসএফআই তো প্রায় মিতপ্রায় হয়ে গেছিলো। সেটাকে নিজের বুকে রক্ত দিয়ে বলা হয় সে সেচ করেছে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য। একদিকে সৃজন ভট্টাচার্য সামলেছেন বাইরেরটা, প্রতিকুর রহমান সাংগঠনিক দিক থেকে সামলেছে। এবং আমরা যদি লক্ষ্য করি, আফটার 2021 পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোট, এই দুটো ভোট কিন্তু বামেদের যে মাদার পার্টি সিপিএম, তার পরিবর্তে বামেদের যে ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওএফআই, এরা কিন্তু বেশি ভোট করিয়েছে। এরা অনেক বেশি গ্রাউন্ডে অ্যাক্টিভ ছিল। তাহলে এই যে মানে বয়স্ক নেতারা যারা রাজ্য কমিটিতে বসে এই লবি খেলছেন, এবং লবি খেলতে গিয়ে বামেদের এত বড় মানে সম্ভাবনাময় মুখ। আচ্ছা, খুব সিম্পল কোশ্চেন, ওয়াকআপ ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকফুটে ছিলেন, নওশাদ সিদ্দিকী যেটা কাজে লাগালেন। আমার কথা হলো, ওয়াকআপ ইস্যুতে প্রতিকুর রহমানকে সামনে আনা হলো কেন?
আমার কথা হলো ওয়াকাপ ইস্যুতে প্রতিকুর রহমান সামনে এলো না কেন, এসআইআর ইস্যুতে সৃজন ভট্টাচার্যকে সামনে আনা হলো না কেন? যেভাবে মীনাক্ষীকে প্রতিদিন প্রমোট করা হয়, সিপিএম ওয়েস্ট বেঙ্গলের প্রেস থেকে মীনাক্ষী নিয়েই 5টা করে পোস্ট থাকে, যদি 10টা পোস্ট হয় তার মধ্যে 8টা পোস্ট মীনাক্ষীকে নিয়ে থাকে। সৃজন প্রতিকুরকে প্রথমত কাজ করতে তো দেওয়া হলোই না। সেখানকার সৃজন প্রতিকুর রহমান যে জেলা থেকে উঠে আসে, সেই জেলার যে সম্পাদক তিনি বারবার প্রতিকুরকে বাধা সৃষ্টি করেছেন। আপনার বাংলা বাঁচাও যাত্রা প্রতিকুরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, প্রতিকুর পুরোপুরি রূপে সেখানে অফ করে দেওয়া হয় প্রতিকুরকে। তাহলে একটা ছেলে যে এত আত্মত্যাগ করলো, সে জীবন দিয়ে যে পার্টিটা করতে চেয়েছিল, সেই পার্টিটাকে যদি লবিবাজি করে শেষ করে দেওয়া হয়, তাকে যদি সেই কাজটাই না করতে দেওয়া হয়, এবং কাজ করতে দেওয়া হলো না, ইলেকশনের ঠিক আগে তাকে এমন একটি সিট দিয়ে দেওয়া হবে যে সিটে সবাই জানে হার নিশ্চিত, ঠিক 15 দিন আগে। আমি যে উদাহরণটা দিলাম যে সৃজন বিধানসভায় দাঁড়ালো সিঙ্গুরে, তারপর লোকসভায় তাকে আবার সিঙ্গুর থেকে তুলে নেওয়া হলো যাদবপুরে ঠিক 15 দিন আগে তাকে বলা হলো তোমাকে যাদবপুর লোকসভা লড়তে হবে। এর ফলাফল কী হলো? বালিগঞ্জ এবং যাদবপুরের মতো সিটেও সেখানে সৃজন থার্ড হয়ে গেল, সিপিএম থার্ড হয়ে গেল। ভাঙড়ের মতো সিটে সেখানে সৃজন ফোর্থ হয়ে গেল, বিধানসভা, এই লোকসভাটাকে আমি বিধানসভায় কনভার্ট করি, এবং যাদবপুর লোকসভায় সে থার্ড হয়ে গেল, সেখানে হতে পারলো না। তাহলে একটা ছেলে যখন অলরেডি বামেদের ভোট শতাংশ 5.5% নেমে এসছে, সেখানে যখন একটা জায়গাতে অ্যাটলিস্ট জেতার জন্য ঝাঁপাতে হবে, তাকে তো মিনিমাম একটা সময় দিতে হবে, 3 মাস বা 4 মাস বা 5 মাস বা 6 মাস। এই সময়টা কিন্তু দেওয়া হয়েছে। ধ্রুবজ্যোতি সাহাকে 3 মাস আগে থেকে মুর্শিদাবাদের খড়গ্রামে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। খড়গ্রামে সেখানে সে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে, খড়গ্রামে গিয়ে সে বিভিন্ন সম্মেলন আয়োজন করছে, তাকে বলেই দেওয়া হয়েছে তোমাকে খড়গ্রাম সিট দেওয়া হবে, তুমি সেখানে কাজ করো। মীনাক্ষীকে আমরা কি দেখছি, উত্তরপাড়াতে কাজ করতে দেওয়া হচ্ছে, নিয়মিত সে উত্তরপাড়ায় পড়ে আছে। আচ্ছা, কৌস্তব চ্যাটার্জির মতো লোককে বেহালা পশ্চিমে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে, সেখানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। তাহলে সৃজন এবং প্রতিকুরকে যে সিটে লড়ানো হবে, তাদেরকে 4 মাস আগে থেকে সময় দেওয়া হচ্ছে না কেন? তাদেরকেও সেখানে পাঠানো হতো, তাদেরকেও সেখানে দায়িত্ব ছিল পাঠানোর। তাদেরকে যেটা করা হচ্ছে, তাদের রাজনৈতিক প্রোফাইলটাকে নষ্ট করে দেওয়ার জন্য হুট করে ভোটার আগে 15 দিন আগে তাদেরকে একটা কঠিন সিট দেওয়া হয়, বলা হয় যে ওখানে দাঁড়িয়ে যাও। আচ্ছা, যখন নওশাদ সিদ্দিকী লোকসভায় ডায়মন্ড হারবার লোকসভায় লড়তে রাজি হলেন না, তো বামের তো এত সিনিয়র লিডার আছে, এত পাওয়ারফুল তারা সংগঠনের ভিতরে, তারা গিয়ে কেউ ডায়মন্ড হারবার লড়লেন না কেন? তারাই সাহসটা দেখাতে পারতেন, অভিষেকের বিরুদ্ধে লড়বেন। আমি এখনও বলছি, মীনাক্ষী অনেক বড় নেত্রী, মোহাম্মদ সেলিম অনেক বড় নেতা, তো ভবানীপুর লড়ুক না মীনাক্ষী মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গিয়ে নন্দীগ্রামে মোহাম্মদ সেলিম লড়ুক না কেন? তাকে সারা জীবন উত্তর কলকাতার রাজনীতি করে এখান থেকে মন্ত্রী হয়ে তারপরে একটা রায়গঞ্জের মতো মুসলিম প্রধান সিটে সেফ সিটে ছুটে যেতে হয়, তারপরে কেন তাকে মুর্শিদাবাদের মতো সেফ সিটে ছুটে যেতে হয়? তাহলে যারা মানে গ্রাউন্ডে মানুষের সঙ্গে যে নেতাগুলো কানেক্টেড নয়, তারা আলিমুদ্দিনে বসে এই লবিবাজি এবং মিডিয়াকে কানেক্ট করে নিজেদের ভিতরের বিভিন্ন ইনফরমেশন ফাঁস করে তারা এই লবিবাজি নিজেদের করছেন। এর ফলে তাদেরকে বারবার সেফ সিট খুঁজতে হয়। আমি তো বললাম, যারা এত বড় নেতা নেত্রী যাদেরকে প্রমোট করা হচ্ছে সিপিএমের একটা সেলিম লবির পক্ষ থেকে, তাদেরকে কঠিন সিটগুলো দেওয়া হোক। কঠিন সিটে বারবার কেন প্রতিকুর রহমানকে ফেলা হয়? প্রতিকুর রহমান তো সে রিস্কটা নেন। তাহলে যদি সামনে থেকে লড়াইয়ের কথা বলা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মীনাক্ষীকে লড়িয়ে দেওয়া হোক ভবানীপুর। তাকে উত্তরপাড়া কেন পাঠানো হচ্ছে? কারণ উত্তরপাড়া এই জন্য পাঠানো হচ্ছে কারণ দীপশিতা ধর মেহনত করে 2024-এ সেখানে ভোট শতাংশ বাড়িয়েছিল, এবং যথেষ্ট পরিমাণে ভোট, প্রায় 11 থেকে 13% ভোট বেড়েছিল উত্তরপাড়া এবং শ্রীরামপুরে। সেই সেফ সিটটাকে মীনাক্ষীকে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদে সেলিম যেখানে ভোট বাড়ালেন, সেই সেফ সিটে সেলিম লবির ধ্রুবজ্যোতি শাহকে দেওয়া হচ্ছে। বেহালা পশ্চিম, যেখানে পার্থর জন্য যে সিটটা ফ্লোটিং হয়ে আছে, তৃণমূল যেখানে ব্যাকফুটে, সেই সিটটা সেলিম লবির কৌস্তব চ্যাটার্জিকে দেওয়া হচ্ছে। কেন? কলতান দাশগুপ্ত কী দোষ করেছে? কলতান দাশগুপ্ত যখন আরজিকর কেস নিয়ে যখন সামনে চলে এলো, প্রচারের সামনে চলে এলো, মীনাক্ষীর থেকে বেশি প্রসার পেতে লাগলো, তখন কলতান দাশগুপ্তকে সাইডলাইন করে দেওয়া হলো। কলতান দাশগুপ্তকে দেখাই যাচ্ছে না মার্কেটে, এবং এই যে জোর করে ভিতরে লবিবাজি করে বারবার এই ছেলেগুলোকে সাইডলাইন করে দেওয়া। আচ্ছা, প্রণয় কাজী কি বাংলা বাঁচাও যাত্রার আগে প্রণয় কাজী ছিল না? কোচবিহারে, আমি পঞ্চায়েত ভোটের হিসাব বলছি, কোচবিহারে জেলা পরিষদে, কোচবিহারে সিপিএমের তাবর সিনিয়র লিডারের চেয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল প্রণয় কাজী পঞ্চায়েত ভোটে, এবং মরিচবাড়ির মতো জায়গায়, যে জায়গাটা প্রচণ্ড ভায়োলেন্ট, সেখানে সিপিএমের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল। পঞ্চায়েত ইলেকশন হয়েছে আমার 2023-এ। 1 বছর ধরে কেউ তাকে পিকি করেনি যে কোথায় প্রণয় কাজী? এত ভালো একটা ছেলে, উত্তরবঙ্গের সে মাস লিডার হতে পারে, তার পরিবর্তে উত্তরবঙ্গে জোর করে ময়ূক বিশ্বাসকে ঢোকানো হয়েছে, তুমি গিয়ে কাজ করছো। সারা জীবন কলকাতা এবং দিল্লির পলিটিক্স করলো, তাকে হঠাৎ করে বিধানসভার আগে পাঠিয়ে দেওয়া হলো পুরো স্বাধীনতা দিয়ে যে তুমি উত্তরবঙ্গে কাজ করো। আমার সমস্যা নেই ময়ূক বিশ্বাসের কাজ করা নেই উত্তরবঙ্গে, কিন্তু প্রণয় কাজীকে এতদিন ধরে নোটিশ করা হয়নি কেন? আচ্ছা, দেবাঞ্জনদের, যদি আমি দেবাঞ্জনদের কথা আসি, দেবাঞ্জনদের মতো ছেলে যারা এত পোটেনশিয়াল, এত ভালো একজন সংগঠক কলকাতার বুকে, তাই কেন কাজ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায়? এই যে ইস্যুগুলো, এই কথাগুলো তো উঠবে বারবার। মানে এই যে একটা প্রভাব খাটানো, আজকে লবির কথাগুলো বাইরে আসছে কেন? কারণ দেখো, মোহাম্মদ সেলিম যখন আইএসএফের সঙ্গে জোট করেছিলেন, তার তো আমি তোমাকে বললাম যে কী রিপারকেশন ছিল বা আউটব্রাশ ছিল। পরবর্তীকালে যে হুমায়ুন কবিরের সঙ্গে বসে যাওয়া, হুমায়ুন কবিরের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, হুমায়ুন কবির কী করেছে সেটা দর্শকরা সবাই জানে। এই যে হুমায়ুন কবিরের সঙ্গে বসে যাওয়া, এতে যেটা হলো যে হিন্দু ভোটটা বামের দিকে ফিরছিল বিজেপি থেকে, তারা তো
এটা বলতে লাগলো যে মোহাম্মদ সেলিম মৌলবাদীদের সংগঠন চালাচ্ছেন। সিপিআইএমকে তারা মুসলিম লীগের সঙ্গে তুলনা করতে লাগলো। এর ফলে শ্রীরামপুর, উত্তরপাড়া, যাদবপুর বা টালিগঞ্জ বা বিভিন্ন দক্ষিণবঙ্গের সিটগুলোতে যেগুলো হিন্দু মেজরিটি সিট, সেখানে যে হিন্দু ভোটটা বামে ব্যাক আসছিল, সেখানে যারা ক্যান্ডিডেট হবেন তারা তো ব্যাক করে চলে গেলেন। মোহাম্মদ সেলিম তো নিজের জন্য একটা সেফ সিট বেছে নেন, সবসময় একটা মুসলিম সিট বেছে নেন। মীনাক্ষীর জন্য একটা সেফ সিট বেছে নিয়েছেন, ধ্রুবজ্যোতির জন্য একটা সেফ সিট বেছে নিয়েছেন। কিন্তু যেখানে মুসলিম ভোট নেই, যে সিটগুলো যারা লড়বে, যেগুলো সেলিম তার স্নেহভাজন বাদ দিয়ে বাকি যাদের তারা লবির বিরোধী তাদেরকে টিকিট দেন, সেই সিটগুলোতে হিন্দু ভোটের কী হবে? এইগুলো তো কথাগুলো তো বারবার বলা হয়েছে, প্রতিকুর রহমান বারবার বলেছে। আচ্ছা, আমি হুমায়ুন কবির কথা বাদ দিলাম, এই যে জামাত নিয়ে এত বিরোধিতা এখানকার বামপন্থী সমর্থকদের, বাংলাদেশের জামাত নিয়ে, জামাত এবং আরএসএস একই, আমরা দেখেছি দীপশি আজহার একাধিক পোস্ট করেছেন জামাত বিরোধী। মোহাম্মদ সেলিম যখন জামাতের নেতাদেরকে, প্রাক্তন জামাতের নেতা যারা ওয়েলফেয়ার পার্টি, জামাতের যে রাজনৈতিক শাখা, সেই ওয়েলফেয়ার পার্টির সঙ্গে যখন আলিমুদ্দিনের ডেকে বৈঠক করলেন, তখন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এইটা যদি প্রতিকুর রহমান করতে আসতে এক্সপেল হয়ে যেত, যদি সৃজন ভট্টাচার্য করতে আসতে এক্সপেল হয়ে যেত। মানে আমার একাধিক উদাহরণ আছে, আমি বলতে পারি, যে যাদেরকে শোকজ করা হয়েছে, অকারণ শোকজ করা হয়েছে। কথাগুলো আমি বলছি না তো। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করার জন্য মোহাম্মদ সেলিম কেন শোকজ হলেন না? রাজ্য কমিটির মধ্যে যখন হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করা নিয়ে আরও একাধিক নেতা তারা প্রশ্ন তুললেন, সেখানে মোহাম্মদ সেলিম জোর করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে জিনিসটা কী করে ম্যানেজ করতে পারলেন? যখন জামাতের সঙ্গে বৈঠক করা নিয়ে অনেকে প্রশ্ন তুললেন, তখন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হলো না? একদিকে তোমরা ন্যারেটিভ দিচ্ছ জামাত এবং আরএসএস একই, একদিকে তুমি জামাতের নেতাদেরকে ডাকছো। জামাতের কি ব্যাকগ্রাউন্ড, যখন 2011 সালে ওয়েলফেয়ার পার্টি ফর্ম হয়, জামাতের যিনি তার আগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওয়েলফেয়ার পার্টির প্রথম প্রেসিডেন্ট হন। এই ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজে বার করলে ইন্টারনেট অ্যাভেলেবেল। তাহলে একদিকে জামাতের বিরোধিতা, উল্টো দিকে এখানে জামাতের লোককে ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে? কারণ উনি নিজে একটা সেফ সিট চুজ করতে চান মুর্শিদাবাদে, যেখানে ওনার ধারণা যে এই সংগঠনগুলো ওনাকে হেল্প করবে। আদতে হেল্প কিছু করবে না। এতে যেটা হচ্ছে, ন্যারেটিভগুলো পরিবর্তন হচ্ছে, মানে সংখ্যাগুরু হিন্দু ভোটারদের মধ্যে একটা বার্তা যাচ্ছে যে সিপিআইএম মুসলিম লীগ হয়ে গেছে। এবং এই বার্তাগুলোর ইম্প্যাক্ট মোহাম্মদ সেলিম নিজে একটা সেফ সিট বেছে নেবেন, মুসলিম সিট, তারও তো না পড়লেও যাদেরকে এই যাদবপুর, বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা পূর্ব, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ বা ডায়মন্ড হারবার বা অন্য কোনো সিটে লড়তে হবে দক্ষিণবঙ্গে, যেখানে হয়তো মুসলিম ভোট অতটা নেই, তাদেরকে তো সেই ইম্প্যাক্টটা পড়ে। এবং তাদেরকে বেশি বেশি কঠিন সিট দেওয়া হয় যাতে তাদের পলিটিক্যাল ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়া হয়। আমি আবার স্পেসিফিকলি বলছি, ডটটা কানেক্ট করে নেবেন। খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহাকে আজ থেকে 3 মাস আগে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে। প্রতিকুর রহমান পার্টিতে থাকতো যদি, এখন যদিও নেই সে, তাকে ঠিক 15 দিন আগে একটা কঠিন সিট বলা হতো দক্ষিণবঙ্গে, যেখানে গিয়ে তুমি লো। এবং এতে যেটা হতো, প্রতিকুর রহমান সেখানে ভালো ফল করতে পারতো না এবং তার রাজনৈতিক প্রোফাইলটা নষ্ট করা হতো। সাধারণ কর্মী সমর্থকদের কাছে তার রাজনৈতিক যে ক্রেডিবিলিটি, সেটাকে নষ্ট করা হতো। সৃজনের ক্ষেত্রেও একই জিনিস। এখনও কেউ জানে না সৃজন কোথায় লড়বে। এদিকে মিডিয়া জানে মীনাক্ষী লড়বে উত্তরপাড়া, মিডিয়া জানে ধ্রুবজ্যোতি লড়বে খড়গ্রাম, মিডিয়া জানে কৌস্তব লড়বে বেহালা পশ্চিম, কৌস্তব চ্যাটার্জি। কিন্তু সৃজন প্রতিকুর কোথায় লড়বে এখনও বামেদের কর্মী সমর্থকরা জানে। তার মাত্র 10 দিন আগে তাদেরকে হুট করে একটা সিট দিয়ে দেবো, তারপরে তারা যখন খারাপ ফল করবে তাদের রাজনৈতিক ক্রেডিবিলিটি নষ্ট করে দেবো। এই যে পিছন থেকে রাজনৈতিক ক্যারিয়ারগুলোকে নষ্ট করে দেয় শুধুমাত্র নিজের লবির নেতাদেরকে প্রমোট করবেন বলে মোহাম্মদ সেলিম, এইগুলো নিয়ে তো ভাবা উচিত সবার। এগুলো মানে শুধু ভাবা উচিত না, আমি আজকে বলবো প্রতিকুর রহমান যখন ছাড়লো, এই যে চিঠিটা দিল, প্রতিকুর রহমান দিয়েছিল রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার মাত্র 10 মিনিটের মধ্যে, প্রতিকুর রহমানের নিজের কথা, 10 মিনিটের মধ্যে সেই চিঠি বাইরে কী করে গেল? খুব স্পেসিফিকলি যারা এই খবরগুলো করছে বিভিন্ন মিডিয়াতে, তারা মূলত সিপিআইএমের যে বিট সাংবাদিকরা, তারা সেগুলো কভার করে। সেই সাংবাদিকের সঙ্গে সিপিএমের কোন কোন নেতার দহরম মহরম, তারা নিয়মিত কাদের কথা লেখে, সেই নেতারাই নিশ্চয়ই তাদেরকে নিউজগুলো করতে বলেছে। তার জন্য আজকে এগুলো নিউজগুলো বেরিয়ে আসছে যে প্রতিকুর মগরাহাটে তৃণমূল হয়ে লড়ছে বা সৃজন যাদবপুরে লড়ছে। এই নিউজগুলো যারা করছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করো না সেই সাংবাদিকদের। সেই সাংবাদিকদের সঙ্গে কাদেরকে বিভিন্ন চায়ে আড্ডায় দেখা যায় বামেদের নেতাদেরকে, তাহলে সেই সাংবাদিকদেরকে এই নেতারাই দিয়েছে। তাদের বিরুদ্ধে এখন অব্দি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? মোহাম্মদ সেলিম এখন অব্দি ঘোষণা করেছেন যারা দলের ইনফরমেশন বাইরে পাঠিয়েছে, যারা প্রতিকুর রহমানের চিঠি বাইরে পাঠিয়েছে, বা যে ইন্ডিয়ান এক্সপ্রেসের অরিত্রী মিত্রকে যে যুবনেতা প্রতিকুর রহমান সম্পর্কে মিথ্যে কথাটি বললেন হুট করে, এখনও তিনি নিজে কিছু বলেননি যে প্রতিকুর রহমান তৃণমূলে চলে যাবে, তাদেরকে আইডেন্টিফাই কি করা হয়েছে? করা হয়নি, এবং আইডেন্টিফাই করা হবেও না। এটা প্রতিকুর রহমান জানেন বলেই যখন বিমান বসু প্রতিকুর রহমানকে ফোন করে দেখা করতে বললেন, তখন প্রতিকুর রহমানের বক্তব্য ছিল এটাই যে আজ আমি চলে যাব, আজ আমি সিপিএমে থেকে গেলাম, সিপিএমের জন্য কাজ করলাম, যেটা আমি সারা জীবন করেছি, আজকে কাজ করে যে জায়গাগুলো দুর্বল সেই জায়গাগুলো আমি ম্যানেজ করে দেবো, কাল তো আমাকে আবার ব্যাকস্ট্যাপ করা হবে। যারা এই দোষী তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাদেরকে যদি পার্টি থেকে এক্সপেল না করা হয়, অন্তত একটা শোকজও না করা হয়, তাহলে আজকে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্যরা ভোটের আগে খেটে দেবে।